যদি একজন ব্যক্তির ৫০ লাখ টাকা সঞ্চয়পত্র ক্রয়ের লিমিট হয়, ওই ব্যক্তি যৌথ নামে অলরেডি ৩০ লাখ টাকা সঞ্চয়পত্র কিনে রেখেছে। তাহলে তিনি আর কত টাকা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে? এরকম একটা প্রশ্ন আপনাকে করা হলো। তাহলে উত্তর কি হবে? উত্তর হলো এখানে যে যৌথ নামে উনি ৩০ লাখ টাকা সঞ্চয়পত্র ক্রয় করেছে। উনার লিমিট হইল ৫০ লাখ টাকা। আপনার কাছে মনে হইতে পারে যে ৩০ লাখ টাকা যেহেতু ক্রয় করেছে, আর ২০ লাখ টাকার উনি ক্রয় করতে পারবে। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো যৌথ নামে কোনো ব্যক্তি যত টাকার সঞ্চয়পত্র ক্রয় করেছে, ওই অ্যামাউন্টটাকে মানে ৩০ লাখ কে যেহেতু যৌথ মানে ২ জন মিলে ক্রয় করেছে, ২ দিয়ে ভাগ দিবেন। তাহলে ৩০ লাখ কে ২ দিয়ে ভাগ দিলে কত হয়? ১৫ লাখ হয়। তার মানে উনার নামে ক্রয়কৃত সঞ্চয়পত্রের পরিমাণ সিস্টেম বা সফটওয়্যার যেই সফটওয়্যারে সঞ্চয়পত্র ক্রয়ের হিসাবটা রাখা হয়, সেখানে ১৫ লাখ টাকা হিসাব করা হবে। তাহলে এই ক্ষেত্রে যৌথ নামে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ক্রয় করার কারণে ওনার নামে ব্যক্তিগতভাবে ১৫ লাখ টাকার সঞ্চয়পত্র ক্রয় করা হয়েছে বলে ধরে নেওয়া হবে। তাহলে উনার নামে আর কত টাকা সঞ্চয়পত্র ক্রয় করা যাবে? আরো ৩৫ লাখ টাকা সঞ্চয়পত্র ক্রয় করা যাবে। কারণ একজনের মোট লিমিট তো ৫০ লাখ। তাই না? আমি একটু আগে বলছি। এখন এই ৩৫ লাখ আর ১৫ লাখ মিলে উনার মোট হবে ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র। এই ৩৫ লাখ উনি কোন ধরনের সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে? আপনারা আবার এটাও জানেন সঞ্চয়পত্র একজন ব্যক্তি মোট ৫০ লাখ টাকার ক্রয় করতে পারলেও এক ধরনের সঞ্চয়পত্রই কিন্তু ৫০ লাখ টাকার কিনতে পারে না। যেমন পরিবার সঞ্চয়পত্র কিনতে পারে ৪৫ লাখ টাকা পর্যন্ত। আর বাকি ৫ লাখ টাকা অন্য যে ২ প্রকার সঞ্চয়পত্র আছে ৫ বছর মেয়াদি আর ৩ বছর মেয়াদি এগুলা কিনতে পারে। আর সে যদি ৫ বছর মেয়াদি সঞ্চয়পত্র কিনে সেটা ৩০ লাখ টাকা আর ৩ বছর মেয়াদি সঞ্চয়পত্র কিনে সেটাও ৩০ লাখ টাকার কিনতে পারে। কিন্তু ২ টাই ৩০ লাখ করে কিনলে তো ৬০ লাখ হয়ে যাবে। সেটা আবার পারবে না। মানে মোট ৫০ লাখের বেশি কোনোভাবেই সে যেতে পারবে না। বাট কোনো একটা একক সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে ওই যে আলাদা, আলাদা যে লিমিট তার বেশিও সে যেতে পারবে না।